আসসালামু আলাইকুম। হ্যালো ছাত্রছাত্রীরা কেমন আছো সকলেই? তোমরা নিশ্চয়ই ভালো আছো? আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব অঙ্ক নিয়ে কথা। কিছু অঙ্ক নিয়ে কথাগুলো আমরা কিভাবে অঙ্কের কথাগুলো বলতে পারি। তো আমরা বোর্ডের একটু লক্ষ্য করি। তো শিক্ষার্থীরা তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো। আমি কয়েকটি অঙ্ক লিখেছি। কয়টা অঙ্ক লিখেছি? আমি অঙ্ক লিখেছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাইলে আমি ১০ টি অঙ্ক লিখেছি। তাহলে আমরা জানলাম যে আমাদের মোট অঙ্ক কয়টি? তাহলে মোট অঙ্ক হচ্ছে ১০ টি। এই ১০ টি অঙ্কের মধ্যে তাহলে শূন্যকে কি অঙ্ক বলা হয়? এই শূন্য হচ্ছে আমাদের সাহায্যকারী অঙ্ক। কি অঙ্ক বললাম? সাহায্যকারী অঙ্ক। তাহলে এখানে ১ যে অঙ্কটা আছে, এই ১ অঙ্ক কি বলা হচ্ছে? একটা হলো সার্থক অঙ্ক। কি বলতেছি? একটা হলো সার্থক অঙ্ক। তাহলে বাকি যে অঙ্কগুলো আছে, এগুলোকে আমরা কি বলবো? এই অঙ্কগুলো আমরা ২ শ্রেণীতে ভাগ করে থাকি। কি, কি শ্রেণী? একটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে যৌগিক। তো আমরা দেখব যে মৌলিক অঙ্ক কোনগুলো? তাহলে মৌলিক অঙ্কের একই সংজ্ঞা কি? যে মৌলিক অঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সংখ্যাগুলোকে ভাঙালে ১ এবং ওই অঙ্ক বা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এখানে আছে ২। ২ কে যদি ২ দ্বারা ভাগ করা যায় ১ এবং ২ ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। যদি ৫ কে আমরা ৫ দ্বারা ভাগ করি ১ এবং ৫ ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি দাঁড়ালো? মৌলিক সংখ্যার সংজ্ঞাটা দাঁড়ালো যে সংখ্যাকে ভাঙালে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো। এখন আসতেছি আমি যৌগিক সংখ্যার ক্ষেত্রে। তাহলে যৌগিক কোনগুলো? যে অঙ্কগুলোকে ভাঙালে যে অঙ্কগুলোকে ভাঙালে একের অধিক গুণনীয়ক পাওয়া যায়। যেমন এখানে ৪ আছে। ৪ কে যদি ভাঙাই ১, ২, ২ আমরা পাবো। যদি আমরা ৬ কে ভাঙাই ১, ২, ৩ পাবো। তো কেমন করে? ৪ কে যদি আমরা ভাঙাই তাহলে ২ দোকানে ৪, ২ কে যদি ২ দিয়ে ভাগ করা যায় ১, ৬ কে যদি আবার ভাঙাই আমরা তাহলে ৩ দোকানে ৬, আবার ৩ দিয়ে যদি ভাগ করি ১। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখানে যদি ৪ কে আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই? ১, ২, ২। আবার যদি ৬ কে আমরা ভাঙাই তাহলে কি পাচ্ছি? ১, ৩, ২ বা ১, ২, ৩। তো তাহলে যে সংখ্যাগুলোকে ভাঙালে বা যে অঙ্কটাকে ভাঙালে একের অধিক গুণনীয়ক পাওয়া যায়, তাহাকেই বলা হচ্ছে যৌগিক সংখ্যা। নিশ্চয়ই আজকে তোমাদের এই ভিডিও পাওয়ার পর তাহলে মৌলিক অঙ্ক, যৌগিক অঙ্ক, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা নিয়ে কোনো সমস্যা না থাকারই কথা। তো এরপর আমি যাচ্ছি একটু তোমাদেরকে আলোকপাত নিয়ে য জোড় সংখ্যার ক্ষেত্রে। আর এবারে আমরা অঙ্ক নিয়ে কিছু কথার টিপসে আমরা দেখব জোড় সংখ্যা। অনেক শিক্ষার্থী রয়েছে যারা জোড় সংখ্যা চিনতে পারে না। তো সাধারণত ওরা জোড় সংখ্যা বললে এক অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো আছে, এক হিসেবে অঙ্ক বিশিষ্ট যে অঙ্কগুলো আছে সেগুলোকে ওরা চিনতে পারে। যেমন ২, ৪, ৬, ৮ এই এক অঙ্ক বিশিষ্ট যে অঙ্কগুলো আছে এগুলোকে তারা চিনতে পারে। কিন্তু বড়, বড় সংখ্যাগুলোকে তারা চিনতে পারে না। যেমন ২, ৪, ৫, ৬, ৭, ৮ এরকম একটা বড় সংখ্যা রয়েছে। তো এই বড় সংখ্যাটাকে যদি দেওয়া হয় তখন স্টুডেন্টকে বলা হয় যে, "শিক্ষার্থীরা তোমরা দেখো যে এটা চিনতে পারো কিনা? এটা জোড় না বিজোড়?" তখন ওরা বলতে পারে না। তো নির্দ্বিধায় আমি বলে দিতে পারি, যত বড়ই সংখ্যা হোক না কেন, সেই সংখ্যার ডানের অক্ষরটা যদি
জোড় হয় তাহলে সেই সংখ্যাটা হবে জোড়। কি বললাম? যত বড়ই সংখ্যা হোক না কেন তার ডানের অঙ্কটা যদি জোড় হয় তাহলে সেই সংখ্যাটা কি হবে? জোড় সংখ্যা। তো বিজোড়ের ক্ষেত্রে আমরা একটু দেখি। বিজোড় সংখ্যার ক্ষেত্রে বলব যে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এক অঙ্ক বিশিষ্ট যে অঙ্কগুলো রয়েছে তারা সেগুলোকে চিনতে পারে। যেমন এখানে বিজোড়ের ক্ষেত্রে ১, ৩, ৫, ৭, ৯ এগুলোকে তারা অনায়াসে চিনতে পারে। কিন্তু বড়, বড় সংখ্যাগুলোকে তারা চিনতে পারে না। তো বড় সংখ্যা একটা আমরা লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমি একটা বড় সংখ্যা লিখেছি। বড় সংখ্যাটি কত? একক, দশক, শতক, হাজার ৫৩,৭৮৯। তা ৫৩,৭৮৯ যে সংখ্যাটা রয়েছে এটা জোড় না বিজোড় কিভাবে চিনব? এর ডানের অঙ্কটা যদি বিজোড় হয় তাহলে আমরা জানবো যে এই সংখ্যাটা বিজোড় সংখ্যা। তো অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট বলতে পারে, স্যার যে ২, ৪, ৫, ৬, ৭, ০ এইরকম যদি হয় স্যার তখন কি হবে? তো তখন ধরে নিবা ডানের অঙ্ক যদি ০ হয় তাহলে সেই সংখ্যাটা হবে জোড়। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের আমাদের এই ক্লাসের মধ্যে তোমরা জোড় বিজোড় অবশ্যই বুঝতে পারছো। জোড় বিজোড় নিয়ে কোনো সমস্যা নাই। তো আজকে এই ক্লাসের পর আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে গত দিনের ভিডিওতে অনেক কমেন্ট করেছিল আমার কিছু স্টুডেন্ট, যেমন বলেছিল যে স্যার আপনার বিদ্যালয়ে এগুলো পড়ালেই তো চলে, তো অ্যাডভান্স প্রাইভেট প্রোগ্রামে কেন আপনি পড়াচ্ছেন? তো শিক্ষার্থী বন্ধুরা আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, আমার কিছু স্কুলে সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা আমি বরাবরই নিয়ে থাকি। আমার স্কুলের টিপসগুলো চলে। আর আমার প্রাইভেট যে চালাচ্ছি আমি অ্যাডভান্স প্রাইভেট প্রোগ্রাম, এটা করার উদ্দেশ্য হলো আমার শুধু স্কুলের স্টুডেন্ট এখানে থাকবে না। এখানে আমার এই প্রাইভেট সেন্টারে অত্র এলাকার যতগুলো প্রতিষ্ঠান আছে সেখান থেকে কতিপয় স্টুডেন্ট আমার কাছে শেখার জন্য আসে। যাদের চিন্তা চেতনা সবগুলো ঊর্ধ্বগামী। তো আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমার এই প্রাইভেট সেন্টারে আসো এবং উচ্চগামী যাদের উচ্চ আকাঙ্ক্ষা আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি।